আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত এসএসসি 2026, 27 এবং 28 ব্যাচের জন্য আয়োজন করা বাংলা প্রথম পত্রের কমপ্লিট কোর্সে। এবং আমরা এই কোর্সে বাংলা প্রথম পত্রের প্রত্যেকটি গদ্য, পদ্য অর্থাৎ কবিতা, নাটক এবং উপন্যাস লাইন ধরে ধরে ব্যাখ্যা সহকারে পড়াচ্ছি। এবং গদ্যগুলো আমরা বাই সিরিয়াল শেষ করার পর পদ্য নিয়ে শুরু করছি, দ্যাটস মিন কবিতাগুলো আমরা এর আগে বর্ণনা করছি এবং আজকে ধারাবাহিকভাবে কপোতাক্ষ নদ শেষ করতেছি। যার ফলে এই সকল জিনিস আসলে যদি তোমাদের লাগে তাহলে অবশ্যই কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কোর্স হতে যাচ্ছে এটা। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুল মোস্তাকিম, আমি বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয় এবং আমি আমার চ্যানেলে আসলে এই সকল এডুকেশনাল জিনিসপত্র আপলোড করে তোমাদের পড়াশোনা যাতে একটু হেল্প হয় সেই চেষ্টা করে থাকি। যার ফলে এই ভিডিওগুলো যদি সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশাপাশি বেল আইকনটা অন করে দিও এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নোটিফিকেশনটা অন করে দিও। তো চলো আসলে বেশি কথা না বাড়িয়ে আজকে যে ক্লাসটা এটা শুরু করি। তো এখানে দেখা যাচ্ছে যে আসলে কপোতাক্ষ নদ, আজকের যে টপিকটা বা আজকের যে কবিতাটা এটা হচ্ছে কপোতাক্ষ নদ এবং এটার লেখক আমরা সকলেই জানি, এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তো আমরা যে কোনো কবিতা পড়ার আগে আসলে এনার লেখক সম্পর্কে বা কবি সম্পর্কে একটু পড়ে নিই। তো আমরা চলো এটা একটু দেখে নিই। মধুসূদন দত্ত 1824 সালের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে তিনি কত তারিখে কোথায়? 1824 সালের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এবং আমি তার বাসস্থান যেখানে থাকতেন বাসস্থান সেখানে গিয়েছি। স্কুল জীবন শেষে তিনি কলকাতা হিন্দু কলেজে ভর্তি হন। এই কলেজে অধ্যয়নে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে। 1843 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। তখন তার নামের প্রথম যোগ হয় মাইকেল, অর্থাৎ তিনি 1843 সালে খ্রিস্ট ধর্মে প্রথম দীক্ষিত হন। পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল আগ্রহ ও ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষায় জীবনযাপনের এবং সাহিত্য চর্চার দিকে আসলে উদ্বুদ্ধ করেন। পরবর্তীতে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতা তার এই ভুল ভেঙেছিল। বাংলা ভাষার কাব্য রচনার মধ্যে তিনি কাব্য প্রতিভার যথেষ্ট স্ফুর্তি ঘটে এবং বাংলা সহিত তার খ্যাতি ঘটে। তার অমর কীর্তি হচ্ছে মেঘনাদ বধ কাব্য আর অন্যান্য তিলোত্তমা, মাস সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজঙ্গনা কাব্য, চতুষ্পদী কবিতাবলী। নাটক হচ্ছে কুসুম কুমারী, শ্রমিষ্ঠা, পদ্মাবতী এবং প্রহসন, একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়েরও। বাংলা কাব্যে অমৃতাক্ষর ছন্দ এবং সনের প্রবর্তন তিনি যোগ করেছেন নতুন মাত্রা এবং এই দুইটা জিনিসের আসলে স্রষ্টা বা ব্যবহারকারী বলা যেতে পারে তাকেই। এবং তিনি 1873 সালে 29শে জুন কবি পরলোক গমন করেন। এবার আমরা হচ্ছে প্রতিটা বিষয়ের আমরা ধারাবাহিকভাবে শব্দার্থ বা টিকা এগুলো পড়ে থাকি। তো আমরা একটু সেইগুলো দেখে নিই। যেমন হচ্ছে সতত, সতত অর্থাৎ সর্বদা, সতত বলতে বোঝানো হচ্ছে সর্বদা। বিরলে অর্থাৎ একান্ত বা নিরিবিলিতে। নিশা অর্থ হচ্ছে রাত্রি। ভ্রান্তি অর্থাৎ ভুল। বাড়ি অর্থাৎ রূপ বা কর। প্রজা অর্থাৎ যে এমন রাজাকে কর বা রাজস্ব দেয়। তেমনি কপোতাক্ষ নদকেও সাগরদাড়িকে জলরূপ বা রাজস্ব দিচ্ছে। চতুষ্পদী কবিতা হচ্ছে ইংরেজিতে সনেট বলা হয়। চতুষ্পদী কবিতা যেটা সেটা হচ্ছে ইংরেজিতে এটাকে সনেট বলা হয়ে থাকে। পাশাপাশি হচ্ছে 14 চরণ সম্বন্ধিত বা ভাব সম্বন্ধিত সুসংগত আসলে এই জিনিসটা থাকে এবং এই জিনিসটা হচ্ছে আমাদের পরবর্তী 6 চরণের স্থাপককে আসলে সেস্টেট বলে এবং প্রথম 8টা চরণকে হচ্ছে অক্টব বলে। চলো তাহলে শুরু করি। প্রথম হচ্ছে সতত, সতত অর্থাৎ সর্বদা। বিরল একান্ত নিরিবিলিতে। নিশা অর্থাৎ রাতে। ভ্রান্তি ভুল। বাড়ি রূপকর অর্থাৎ প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দেয় এমনই কপোতাক্ষ নত সাগরকে জলরূপ বা রাজস্ব দিচ্ছে। চতুষ্পদী কবিতা ইংরেজি থেকে আসলে সনেট বলে, বাংলায় চতুষ্পদী কবিতা বলে বা 14 লাইন বিশিষ্ট কবিতা। 14 চরণ সম্বন্ধিত, ভাবসঙ্গত এবং সুনির্দিষ্ট। চতুষ্পদী কবিতায় প্রথম 8 চরণের স্থাপককে অষ্টক বা অক্ট্যাভ বলে এবং পরবর্তী 6 চরণকে স্থাপককে ষষ্ঠক বা সেস্টেট বলে। আসলে অষ্টককে মূলত ভাবের প্রবর্তন এবং ঘটককে ভাবের পরিণতি বলা হয়ে থাকে। চতুষ্পদী কবিতায় কয়েক প্রকার অন্তর্মিল প্রচলিত আছে, যেমন প্রথম 8 চরণ ক খ ক খ ক ক খ খ ক, আবার শেষ 6 চরণ হচ্ছে চ ছ, রণ হচ্ছে ঘ চ উ চ ঘ উ চ, অথবা প্রথম
আচরণ হচ্ছে ক খ খ গ, ক খ খ গ, আর শেষ চরণ হচ্ছে ঘ উ ঘ উ চ চা। কপোতাক্ষ একটি চতুষ্পদী কবিতা এবং এর মিল বিন্যাস হচ্ছে ক খ ক খ ক খ ক খ গ ঘ গ ঘ গ ঘ। যদি আমরা আসলে এটা দেখি যে কোথায় আসলে ক খ ক খ দেখা হচ্ছে, তো এটা হচ্ছে আসলে এদের পড়ার বা সিস্টেমটা, এবং এই যে সিস্টেম এটাকে হচ্ছে চতুষ্পদী মিল বিন্যাস বলে। তো চলো আসলে আমরা কবিতাটাকে একটু দেখি, কবিতাটা মূল কথা এবং এটার কথা সেটা হচ্ছে তোমাদের মনে হতে পারে যে আসলে এইটা কোথা থেকে কবিতা সংগ্রহ করেছি বা কি, এটা তোমাদের পাঠ্য বই থেকে সংগ্রহ করা হয়েছে। তো তোমরা চাইলে তোমাদের পাঠ্য বই থেকে দেখে নিতে পারো, ওখানে সব কিছু দেওয়া আছে। সতত হে তুমি নদী পড়ো মোর মনে, অর্থাৎ কি বলা হচ্ছে যে নদী তুমি সতত, তুমি আমার মনে পড়ো। সতত, আমি এগুলো ব্যাখ্যা বলবো। সতত তোমার কথা ভাবিয়ে বিরল, অর্থাৎ কবি নদীকে সম্বোধন করছে, হে নদী তুমি সবসময় আমার মনে জাগ্রত থাকো, নিঃসঙ্গ মুহূর্তে একাকী অবস্থায় বারবার তোমার কথাই ভাবি। এখানে নদ আসলে জন্মভূমির প্রতীক। সতত যেমনই লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্র ধ্বনি, তব কলে জুড়াইয়ে কান ভ্রান্তির ছলনে। অর্থাৎ হচ্ছে সতত কবি যেমন মানুষ গভীর রাতে স্বপ্নে মায়াময় মন্ত্রধ্বনি শুনতে পায়, আর তেমনি কল্পনার ভ্রমে আমি কল কল শব্দ শুনতে পাই, অর্থাৎ নদীর যে একটা আওয়াজ সেটা শুনতে পায়। আর বাস্তবে দূরে থেকেও স্মৃতির মধ্যে নদীর শব্দ অনুভব করেছেন আসলে কবি। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। অর্থাৎ কবি বহু দেশে ভ্রমণ করেছেন, অনেক নদী দেখেছেন, কিন্তু কোনো নদীর জলে আসলে তার পিপাসা মেটে না জন্মবিন নদীর মতো আপনত্ব। অর্থাৎ যেহেতু তিনি বিদেশে অবস্থান করতেছেন, যার ফলে ওই সময়কালীন তিনি এই সব অঞ্চলের এই সব কিছুকে খুবই মিস করতেছিল বা খুবই মনে করতেছিল, সেই কারণে আসলে এই কথাবার্তাগুলো বলা। দুগ্ধ স্রোতারূপী তুমি জন্মভূমি স্তনে, অর্থাৎ ব্যাখ্যা বলা হচ্ছে যে নদীকে এখানে মাতৃস্তনে দুধের স্রোতের সঙ্গে তুলনা করা হচ্ছে। যেমন মায়ের দুধ সন্তানকে বাঁচিয়ে রাখে, তেমনি এই নদীর জন্মভূমিকে জীবন সমৃদ্ধি দেয়, অন্তত শক্তিশালী মাতৃভূমির একটা রূপক। আর কি হে হবে দেখা, যতদিন যাবে প্রজারূপে রাজারূপ সাগরের দিতে। অর্থাৎ কবি সংশয় প্রকাশ করেছেন, আর কি কখনো তোমার সঙ্গে দেখা হবে। সময় যতই যাবে নদী ধীরে ধীরে সাগরে মিশবে। এখানে নদীকে প্রজা এবং সাগরকে রাজা বলা হয়েছে। বাড়ির রূপকর তুমি এই মিনতি গাবে বঙ্গজনের কানে শখে সকারিতে। কবি মিনতি জানাচ্ছেন, হে নদী সাগরে মিশে যাওয়ার সময় বাংলার মানুষের কাছে আমার গিয়ে শোনাবে, বন্ধু সম ভালোবাসার সুরে আমার স্মৃতিতে বহন করে নিয়ে যাবে। নাম তার এ প্রবাস মর্জি প্রেম ভাবে, লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। অর্থাৎ কবি আমি এখানে প্রবাসে থেকেও প্রেমে ভাবে আসলে তোমার নাম উচ্চারণ করি, সে কথা বোঝাচ্ছে হচ্ছে নাম তার প্রবাসে মর্জি প্রেম ভাবে, বাংলাদেশের এই সঙ্গীত মধ্যে আমি তোমাকে খুঁজে পাই। অর্থাৎ লইছে যে বঙ্গের সঙ্গীতে তোমাকে পাই, প্রবাসী থেকে জন্মভূমির সঙ্গে এই আত্মিক সম্পর্ক অটুট। তো এইটা আসলে মূল কবিতা, এবং কবিতার পাশাপাশি এবার আমরা একটু পাঠ পরিচিত পড়লে আমাদের সম্পূর্ণ থিমটি ক্লিয়ার হয়ে যাবে। তো কপোতাক্ষ নদ কবিতাটি কবির চতুষ্পদী কবিতাবলী থেকে সংগৃহীত হয়েছে, এবং এই কবিতায় কবির স্মৃতি কাতরতার আবরণে তার অত্যুত্ত জল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। কবি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদিঘি গ্রামে জন্মগ্রহণ। শৈশবে মধুসূদন এই নদীর তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন। যখন তিনি ফ্রান্স বসবাস করেন, অর্থাৎ তিনি ফ্রান্সে চলে যান, তখন জন্মভূমির শৈশব কৈশোরের বেদনা বিধুর স্মৃতি তার মনে জাগিয়েছে। কাতরতা দূরে বসে তিনি যেন কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। কত দেশের কত নদ তিনি দেখেছেন, কিন্তু জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহজ্বর তাকে বেঁধেছে। কিছুতেই তিনি তাকে ভুলতে পারেন না। কবির মনে সন্দেহ জাগে, আর কি তিনি এই নদের দেখা পাবেন। কপোতাক্ষ নদের কাছে তার সবিনয় মিনতি বন্ধুভাবে তাকে বিভিন্ন স্নেহদার যেমন স্মরণ করেন, কপোতাক্ষ নদ যেন একই প্রেমভাবে তাকে সস্নেহে স্মরণ করে। কপোতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর নিকট ব্যক্ত করে, এবং দেশমাতৃকার প্রতি আকণ্ঠ প্রেম যে মানুষের সহজাত প্রবৃত্তি কবিতায় তা ধরা পড়ে। তো আসলে এই ছিল হচ্ছে কপোতাক্ষ নদ কবিতা, সকল কিছু লাইন ধরে ধরে ব্যাখ্যা করেছি, এবং তোমরা দেখেছো আসলে এই যে লাইনগুলোর ব্যাখ্যা তোমরা যদি একা একা পড়ে যেতে, এটা তোমাদের পক্ষে বোঝা বলতে গেলে অসম্ভবই ছিল। দুই একটা লাইন বুঝতে পারতো, বাকির বেশিরভাগ আসলে ভুলভাল অর্থ চলে আসে, যার ফলে আসলে আমি এই ধরে ধরে লাইনগুলো পড়ানোর মূল কারণই এইটা। তো আশা করছি ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগতেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবা, কমেন্টটা আসলে আমাকে ইন্সপায়ার করে। এবং তো আজ এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটাও তো জানাবেই। পাশাপাশি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অন করে দিবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবে এবং ওইখানে নোটিফিকেশন অন করবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।